আমন্ত্রণ জানাচ্ছি নন্দন নির্বাচনী সংলাপে। এই অনুষ্ঠানে আজ আমাদের সাথে কথা বলবেন সাবেক জাতিসংঘ কর্মকর্তা এবং কানাডার মেট্রো কানাডা টেলিভিশনের কর্ণধার ইমামুল হক। চলুন তার সঙ্গে আলাপ করি আসন্ন এই জাতীয় নির্বাচন নিয়ে। কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও আসার জন্যে। আমরা কথা বলছি মূলত কানাডার এই হঠাৎ ঘোষিত জাতীয় নির্বাচন নিয়ে। এর বিভিন্ন দিক কী হতে যাচ্ছে, কি প্রত্যাশা, কি পাচ্ছি আমরা। প্রথমে যদি জানতে চাই আসলে হঠাৎ করে দুম করে বলতে গেলে কেন এই নির্বাচন? আচ্ছা, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে নন্দন টিভিকে ধন্যবাদ জানাতে চাই যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক এনগেজমেন্ট নিয়ে যে এরকম একটি অনুষ্ঠান করছে, এটি আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় ছিল, যেই বিষয়টিকে অ্যাড্রেস করতে শুরু করেছে নন্দন টেলিভিশন। এই জন্য নন্দন টেলিভিশনকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আমি। এবার অনেক ধন্যবাদ এবং আপনাদের এই সহযোগিতা আমাদের এই পথ চলায় নিশ্চয়ই অনেক সহায়ক। নিঃসন্দেহে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। এবার আসি আপনার প্রশ্নে। আপনি বলেছেন অকস্মাৎ বা হঠাৎ করে ধুম করে একটি নির্বাচন হয়েছে। আসলে যদি আমরা কানাডার নির্বাচনের গত 25 বছরের ইতিহাস দেখি, প্রতি বছরই অলমোস্ট এভরি টাইম কিন্তু হঠাৎ করেই নির্বাচন হয়েছে। হঠাৎ করে হয়েছে মানে আর্লি নির্বাচন হয়েছে, হঠাৎ করে হয়নি, আর্লি নির্বাচন হয়েছে। যেই সময় হওয়ার কথা তার আগেই নির্বাচন হয়েছে। এটি হচ্ছে যেই দল সুবিধাজনক অবস্থায় থাকে, রুলিং পার্টি, তারা যখন মনে করে যে এই সময় নির্বাচন করলে আমাদের জেতার সম্ভাবনা বেশি, তারা কিন্তু তখন এই নির্বাচনই করে। এর আগে আমরা হারপার সরকারের সময় দেখেছি তারা কিন্তু এটিকে বদলে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন যে না, নির্দিষ্ট সময় নির্বাচন হবে। এটি বলে তিনি আইনও পাশ করতে চেয়েছেন, কিন্তু তারপর তিনি নিজেই কিন্তু আবার এটি ভঙ্গ করেছেন, ভঙ্গ করে তিনিও কিন্তু আর্লি নির্বাচন করেছেন। সুতরাং এই হঠাৎ নির্বাচন বা এই আর্লি নির্বাচনটা কানাডার জন্য কিন্তু খুব নতুন নয়। এটি হচ্ছে তারা যখন মনে করে রুলিং পার্টি যে এই সময় আমাদের নির্বাচন করলে যে তার সম্ভাবনা বেশি, এটি রাজনীতি, তাই তারা নির্বাচন করে। এক্ষেত্রেও তাই হয়েছে। তবে আপনার প্রশ্ন যদি আরেকটু বিস্তারিত যাই যে এইবার কেন এই বৈশ্বিক মহামারী, যে সেটাই বলছি, এটা আমরা এখনো চতুর্থ ধাপে আছি। এইবার একটি আরো একটু অকস্মাৎ এই কারণে, এবং অনেকেই এই নির্বাচনটি প্রত্যাশাও করেননি এবং এই নির্বাচনটি যথেষ্ট রাইট সময়ে হচ্ছে না, এটি অনেকেই বলছেন। এটির কারণ হচ্ছে যে বৈশ্বিক মহামারী চলছে এবং আমরা হয়তো এখন আপনি দেখতে পাচ্ছেন, আজকেও আমি দেখে আসলাম, এখন কিন্তু কেস লোড আবার বাড়ছে আমাদের। সুতরাং এই ফোর্থ ওয়েভের এই সময়ে এসে নির্বাচনটি আমরা অনেকেই চাইনি, কারণ নির্বাচন প্রক্রিয়ার ভেতরে আবার যখন মানুষের সংযোগ বাড়বে, মানুষ যোগাযোগ শুরু করবে, এটি স্প্রেড হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। একটা অর্থনৈতিক মন্দাও আছে, তাছাড়া অর্থনৈতিক মন্দা আছে। তার উপর আবার এটি পরবর্তীতে যুক্ত হয়েছে আফগান ইস্যু নিয়েও কিন্তু আমরা তো এত কিছুর ভেতরে এই সময় নির্বাচন করার প্রয়োজন ছিল না। আর একটা হচ্ছে যে এমন কোনো প্রয়োজন হয়ে পড়েনি সার্বিক বিবেচনায় যে অন্যান্য দল কেউ চাইছে বা মানুষ চাইছে। এটি হচ্ছে যেটি বলেছে যে রাজনীতিতে এই সময় লিবারেল পার্টি মনে করেছে যে, কারণ ইন এনিওয়ে এটা কিন্তু একটা গ্যামলিং, আজকে নির্বাচন করি আর কালকে করি, এটি একটি গ্যামলিং। তো এই গ্যামলিংটা আজকে করা আর কালকে করার ভেতরে একই। আপনি যখন গ্যামলিং করছেন, আজকে করেন না কালকে করেন, আপনি তো নিশ্চিত না কিছু। তখন তাদের মনে হয়েছে এই সময়ে নির্বাচন করলে তারা হয়তো সুবিধাজনক সময় আছে। আমি এই প্রসঙ্গে একটু বলি, মনে পড়ছে যেহেতু জাস্টিন ট্রুডো ইলেকশন এই সময় লিবারেলের নেতা, তার বাবা যখন এর আগে ট্রুডো যখন ছিলেন, তাকেও কিন্তু অ্যাডভাইস করা হয়েছে আর্লি নির্বাচন করবার জন্য। সম্ভবত 1978-এ তাকে যখন আর্লি নির্বাচন করবার জন্য তার অ্যাডভাইজাররা পরামর্শ দিয়েছিলেন। তিনি অনেক দিন ক্ষমতায় ছিলেন, তার আগে তিনি সেটি নেননি, না নিয়ে তিনি 1 বছর পরে ইলেকশন দিয়েছিলেন এবং 1 বছর পর ইলেকশন দিয়ে তিনি কিন্তু মেজরিটি হারিয়েছিলেন এবং তিনি তার পাওয়ার লুজ করেছিলেন। সেটিকে মাথায় রেখে হয়তো এবার আমি জানি না যে নিশ্চয়ই তার পার্টি থেকে তার অ্যাডভাইজাররা তাকে রেকমেন্ড করেছে যে এই সময় ইলেকশন করতে, তিনি আর না বলেননি, কারণ তার বাবার যে ইতিহাস, তিনি না বলে পরবর্তী 1 বছর পরে নির্বাচন দিয়ে কিন্তু হেরেছিলেন। কিন্তু হারলেও কিন্তু পিয়েরে ট্রুডোকে এখনো আধুনিক কানাডার স্রষ্টা বলা হয়। সেই গর্বটা তার থাকলে নিশ্চয়ই তিনি অন্যভাবে ভাবতেন।
ইদানিং মানে এই নির্বাচনটি ঘোষিত হওয়ার পর থেকেই আমাদের জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী, রুলিং পার্টির প্রধান, তার কথাবার্তা, আচরণ, গেস্টার পোস্টার যা বলে, একেবারে মনে হচ্ছে উনি খুব একটা স্ট্রেসের মধ্যে আছেন। আপনি কি বলেন? স্ট্রেসের মধ্যে থাকবার আমি জানি হ্যাঁ যথেষ্ট কারণ আছে। মূলত কারণটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে কথাটা বলা হচ্ছে, তার বিরুদ্ধে না, আমি বলছি যে এই আর্লি নির্বাচনের বিরুদ্ধে যে কথাটা বলা হচ্ছে, যে সবাই রেডি কিনা, আমরা কি প্রস্তুত আছি কিনা এই নির্বাচনের জন্য, এই প্রেশারটা অনেক আলোচনা হচ্ছে, কমিউনিটিতে আলোচনা হচ্ছে, অন্যান্য দলের ভেতরে আলোচনা হচ্ছে, এবং তিনিও এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন যে এই সময় নির্বাচনের কি দরকার ছিল, মানুষ প্রস্তুত কিনা। যে সময় আপনি বললেন যে বৈশ্বিক মহামারী চলছে, আমরা ইকোনমিক স্ট্রেসের ভেতরে আছি, এটিকে তিনি হয়তো আগামী যে কদিন বাকি আছে আমাদের 20 তারিখের আগে, এই প্রশ্নের উত্তরটি তিনি যত ভালো করে দিতে পারবেন তত সম্ভাবনা থাকবে যে গ্রাফটি আমরা দেখতে পাচ্ছি, যে একবার কনজারভেটিভ পার্টি একটু এগিয়ে আছে, যে সার্ভেগুলো হচ্ছে বেশ এগিয়ে আছে, আবার লিবারেল। সুতরাং এটি একটি মুভিং, এটি আবার চেঞ্জ হয়ে যেতে পারে আগামী দু সপ্তাহ বা একটু বেশি সময় আছে, এর ভিতরে এর পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন যদি তাকে করতে হয়, তাকে এস্টাবলিশ করতে হবে কেন তিনি এই সময় নির্বাচন দিচ্ছেন, এবং সেই সাথে যে এই প্যান্ডামিকের পরবর্তীতে তার কার্যক্রম কি। প্রথম এই ফ্রেঞ্চ ডিবেটটার পরই তাকে নানাবিধ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি যদি জয়যুক্ত না হন বা মেজরিটি নিয়ে আপনার দল না আসে, তাহলে কি আপনি বিরোধী দলনেতা হিসেবে কাজ করতে রাজি আছেন? তার উত্তরটা এমন ছিল, আই উইল ফাইট ফর দ্য কেনেডিয়ানস। এই প্রসঙ্গে আপনি কি বলবেন, কি মিন করেছেন? এর অর্থ হচ্ছে যে হ্যাঁ, আই উইল ফাইট ফর দি কেনেডিয়ানস মানেই হচ্ছে আমি যখন সরাসরি ক্ষমতায় থাকবো না, আমি সবসময় জনগণের জন্য কাজ করে যাব। এগুলো ডেফিনেটলি রাজনৈতিক একটি কৌশল এবং রাজনৈতিক উত্তর। এগুলো নিঃসন্দেহে উনি যদি এবার মেজরিটি না পান বা যদি গভর্নমেন্ট ফর্ম করতে না পারেন, নিঃসন্দেহে উনি বিরোধী দলে থাকবেন এবং বিরোধী দলের থেকে। তবে তার চাইতে বড় প্রশ্ন হলো যে তিনি নির্বাচন দিয়ে যদি মেজরিটি নিতে না পারেন এবং যদি গভর্নমেন্ট সরকার গঠন করতে না পারেন, প্রশ্ন উঠেছে তার ক্রেডিবিলিটির চেয়ে বেশি হচ্ছে তিনি কি করে মুখ দেখাবেন সোসাইটিকে, যেই লজিকে তিনি নির্বাচন দিয়েছেন যে আমরা জনগণ চায় না এবং আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের যে কাজগুলো আছে এগুলো আমরা ভালোভাবে করতে। তাহলে বলা যায় যে এটি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটা মরাবাঁচা লড়াই। নিঃসন্দেহে আমি বলেছি তো শুরুতে, এটা গ্যামলিং তো মরাবাঁচা লড়াই উল্টেই পাল্টে। আচ্ছা, এ তো গেল ক্ষমতাসীন দলের অবস্থা। বিরোধী দল যারা আছেন তাদের সম্বন্ধে আপনি কিছু বলেন, আপনার কি অবজারভেশন? বিরোধী দলের বিষয়টা হচ্ছে, এই বিরোধী দলের অবজারভেশন কি অবস্থায় আছে বুঝেই কিন্তু অন্য দলগুলো, আমি বলছি অন্য দলগুলোর অবস্থাটা দেখেই এবং নিজের দলের একটা অ্যাসেসমেন্ট করেই কিন্তু এই নির্বাচন দিয়েছেন এই লিবারেল সরকার, জাস্টিন ট্রুডো। তার কাছে মনে হয়েছে, এবং আমরাও জানি যে কনজারভেটিভ পার্টির যে নেতা, তিনি নতুন নেতা, এরিনা টুল, উনি নতুন নেতা, উনি নিজে এখন পর্যন্ত দলের ভেতরেই কিন্তু সার্বজনীনভাবে গ্রহণযোগ্য নয়। তার বিভিন্ন এর আগে যে কাজগুলো আমরা দেখেছি দলের ভেতরে, এবং তিনি গোছাচ্ছেন মাত্র। এই সময়ে তিনি ট্রুডো ভেবেছেন যে এই সময় নির্বাচন দিলে তিনি দল গোছাবেন নাকি নির্বাচনের প্রস্তুতি নেবেন, এই সুযোগটি আমার নেওয়া উচিত। এটি আমার ব্যক্তিগত অভিমত, তিনি এই সুযোগটি নিয়েছেন। এটি কোনো খারাপ কিছু না যে কেউ হলে তাই করবেন, যে আমার প্রতিপক্ষ যদি দুর্বল থাকে, ওই সময়টি যদি আমার পক্ষে থাকে, আমি অবশ্যই তখন সেই নির্বাচনে যাব বা যে কোনো ইয়েতে যাব। এটি একটি বিষয়। আর একটি হচ্ছে যে মূল তো বিরোধী দল, আপনি বলেছেন মূল প্রতিদ্বন্দ্বী তো কনজারভেটিভ পার্টির সঙ্গেই, তো তারা মনে করেছেন যে এই সময়টি কনজারভেটিভ পার্টি খুব দুর্বল একটা অবস্থানে আছে, এবং অভিজ্ঞতার দিক থেকেও জাস্টিন ট্রুডো কিন্তু দুটোই নির্বাচন করেছেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায়, ক্যাম্পেইনের অভিজ্ঞতায় তিনি অনেক ঋদ্ধ। সেই তুলনায় কিন্তু এরিনা টুল কিন্তু এই প্রথমবার উনি পার্টির হয়েছেন, ওনার নির্বাচন করবার খুব অপরিচিত। সুতরাং এটিও তার জন্য একটি চ্যালেঞ্জ। কিন্তু গ্যাম্বলিংয়ে কিন্তু কিছু বলা যায় না, যে কেউ নতুন এসেও কিন্তু। তো এটি হচ্ছে কনজারভেটিভ পার্টির বিষয়। আর এনডিপির জগমিত সিং অনেক ভোকাল, তার অনেক কার্যক্রম আছে, সেও এই সময় নির্বাচনের জন্য প্রস্তুত ওইভাবে ছিল আমি বলবো না। কারণ এই নির্বাচনটি যে হবেই, যদিও আজ করা যাচ্ছিল যে হতে পারে, সুতরাং
তার ক্ষেত্রেও একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল নির্বাচনের জন্য। খুব অল্প সময় তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হয়েছে, এই সুযোগটি নিয়েছেন জাস্টিন ট্রুডো। কিন্তু খুব কম সময়, এবং যেরকম বলছি যে সরকারি দল ঠিকই জানতো, তারা হয়তো প্যান্ডামিক সময় থেকেই শুরু করেছে তাদের প্রস্তুতি, কিন্তু এই যেমন ধরুন কনজারভেটিভ দল একে তো নতুন, তারা ভাবেইনি যে নির্বাচন এখন হবে বা কিছু একটা। কিন্তু কনজারভেটিভ পার্টির নেতা এরেন ওটুল যে 146 পাতারই হবে রিকভারি প্ল্যানটা, যেটি খুব জরুরি এখন প্যান্ডামিক কালীন সময়, এটি কিন্তু প্রস্তুত করেই তিনি মাঠে নেমেছেন। এত তাড়াতাড়ি এই কাজটি করলেন, বা এই কাজটিকে আপনি কিভাবে দেখবেন? আসলে আমার মনে হয় যে কোনো বড় দল সব সময় যেন তাদের যে প্ল্যাটফর্ম, আমরা আমাদের কনটেক্সটে আমরা বলি ম্যানিফেস্টো, এটি কিন্তু তৈরি থাকে সব সময়, এটি তৈরি থাকে, এটির ওই সময় বুঝে শুধু অ্যাডজাস্ট করতে হয়। মূল প্রিন্সিপালগুলো তো আছেই সেখানে। এবং গত ইলেকশনের যদি ড্রাফটও আমি নিয়ে বসি, তারপরেও নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে এটিকে অ্যাডজাস্ট করতে হয়। সেই অ্যাডজাস্ট করবার সক্ষমতা তো কনজারভেটিভ পার্টি তো ছোট দল না, এটি বড় একটি দল, সেটি আছে, এবং এটি তারা খুব দ্রুত সময়েই এটি হাজির করতে পেরেছে মানুষের সামনে। এটি নিঃসন্দেহে তাদের জন্য একটি ভালো দিক। আপনি বলছিলেন আফগানিস্তানের এই যে ভয়াবহ শরণার্থী নিয়ে আসার বিষয়টি, যেটি নিয়ে বলতে গেলে বড় দেশ আমেরিকায় হিমশিম খাচ্ছে। যদিও কানাডা তাদের সৈন্য ফিরিয়ে এনেছে অনেক আগেই, সেক্ষেত্রে তেমন দায়বদ্ধতা নেই, কিন্তু মানবিক দেশ হিসেবে যে সহায়তাটা ছিল এখন এটি বন্ধ আছে, কমার্শিয়াল ফ্লাইটও তো বন্ধ। তো এই কাজটি ইলেকশনের পরেও তো যদি জয়যুক্ত হয় এই দল ক্ষমতাসীন, তবু অনেক কাজ রয়ে গেছে। তো ওই জিনিসটা যে ঝুলে আছে, এটা তো মরা বাঁচার প্রশ্ন। প্রতিটি দিন এক একটা শরণার্থী, বা কানাডা থেকেই যে সমস্ত অনুবাদক বা ইন্টারপ্রেটাররা আছেন, এই দিকগুলো এখন তো বন্ধই আছে মনে হয়, যদিও সরকারি দল বলছে যে এগুলো চলছে। আসলে কি চলছে? এটা আমরা যেটি গণমাধ্যমে যে আমরা যা দেখি সেটি মূলত বন্ধ আছে। তবে এটি তো শুধুমাত্র কানাডার দায়িত্ব নয়, এটি নেটো যেহেতু ফোর্স ছিল ওখানে নেটোর, সুতরাং কিন্তু কানাডা প্রতিশ্রুতি দিয়েছে 20,000 এবং পরে বোধহয় আরও বেশি শরণার্থী নিয়ে আসার। এবং এখনও যেমন আমি যেটুকু আমি ব্যক্তিগতভাবে জানি অন্য কারণে, সেটি হচ্ছে যে ইমিগ্রেশনের যে অন্যান্য প্রসেস, এগুলো কিন্তু এই মুহূর্তে এই অল্প সময়ের জন্য কিন্তু বন্ধ আছে। মানে প্রায়োরিটি হচ্ছে আফগানদেরকে কী, কারণ বিভিন্ন দেশ থেকে তারা তৃতীয় একটি দেশে যে তারা কিন্তু রিফিউজি হিসাবে এখানে অ্যাপ্লাই করছে, সেই কেসগুলোকে, এবং যারা এখানে আছে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে আনবার চেষ্টা করছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সুতরাং এইভাবে তারা চেষ্টা করছে, মানে পুরো প্রক্রিয়াটি বন্ধ নেই, ফ্লাইট হয়তো বন্ধ আছে, প্রক্রিয়াটি না। আমি বলছি যে নিশ্চয়ই সরকারি দল নির্বাচন প্রচারণাকেই প্রায়োরিটি দিচ্ছে। নিঃসন্দেহে এটি নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো এটা সবাই, এদেশের জনগণ তো অত্যন্ত সচেতন ভোটার, তারা সব লক্ষ্য করছে, এবং আমার মনে হয় যে ভোটিং পোলে খুব অবাক হয়েছে সবাই গতকালের এই রেটিংটা দেখে, যে কনজারভেটিভ 35 এবং লিবারেল আজকে আবার একটু কমেছে, আবার লিবারেল একটু বেড়েছে, হয়তো সামনে আবার অন্য কিছু হয়ে যাবে। অনেকে বলছিল যে গতকাল নির্বাচন হলে হয়তো কনজারভেটিভ জয়ী হয়ে যেত। তো এসব দিক থেকে আসলেই যে আপনি বলছিলেন যে একটা চ্যালেঞ্জ বা একটা বিরাট ঝুঁকি নিয়েছেন জাস্টিন ট্রুডো, এটি আসলে বিপরীত হলে কি দাঁড়াবে? প্রথম হচ্ছে উনি তো ঝুঁকি নিয়েছেনই, উনি জানেন যে ফলাফল যে কোনো দিকে যেতে পারে। এটি হলে যেটি আপনি আগে বলেছেন যে বিরোধী দলে যাবেন, কারণ হচ্ছে আমি বলেছি তো আগেই যে এটি গ্যামলিং, আজকে হোক এবং কালকে হোক, ওনারা মনে করেছেন এই সময় তাদের জন্য সঠিক সময়, এবং আগামীকালকে যে সঠিক হবে কি হবে না সেটি তারা নিশ্চিত নন বলেই কম্পারেটিভ অ্যানালিসিস করে তাদের কাছে মনে হয়েছে এই সময় নির্বাচন করা উচিত। নির্বাচন করেছেন, হেরে গেলে হেরে যাবেন, জিতে গেলে জিতে যাবেন। এটি এখন আমরা 20 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো। আমার খুব জানতে ইচ্ছা করছে এই সেপ্টেম্বর মাসটা নানা দিক থেকেই কিন্তু স্কুল খুলছে, আন্তর্জাতিক ছাত্র সম্প্রদায় ফিরে আসছে, তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেট করবে, আর এই যে ভ্যাকসিনের যে বিষয়টা, এটার ভ্যারিয়েন্ট নানাভাবে আসতে পারে বলে আশঙ্কা করছে WHO, এবং এই যে ফোর্থ ওয়েভের যে শঙ্কাটা, আপনার কি ধারণা যে এই নির্বাচনের একটা অবাধ মেলামেশা বা এই পরিস্থিতিগত কারণে কোনো লকডাউন আশঙ্কা করছেন কি আপনি? তাহলে এর দায়িত্ব কে নেবে? লকডাউন হবে কিনা সেটি একটু সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আজকের যে হিসাব, আজকের যে কানাডার যে
চিফ মেডিকেল অফিসার যিনি, তিনি বলছেন যে অক্টোবরের ভেতরে, মানে এটা সেপ্টেম্বর এর পরের মাসেই, নির্বাচনের পরের মাসেই প্রতিদিন কানাডায় 15,000 ইনফেক্টেড লোক পাওয়া যাবে। তো এটি তো খুব অ্যালার্মিং একটি বিষয়। এই সময় স্কুল খুলছে, এবং আরেকটি বিষয় হচ্ছে স্কুল খোলার সঙ্গে নির্বাচনের সম্পর্কটা আমি যেভাবে দেখি, অধিকাংশ স্কুলগুলোতে কিন্তু নির্বাচনী কেন্দ্র হয়। এবার বোধহয় হবে না। এবার হবে কিনা, এটা যদি হয়ে থাকে খুব ভালো সিদ্ধান্ত, যদি না হয়ে থাকে। কিন্তু আমি গতকালকে বা তার আগের দিনই টিডিএসবিকে শুনেছি, যারা স্কুল অথরিটি, তারা বলছেন যে এই নির্বাচন কেন্দ্রগুলো হলে যেন যথার্থ পরিমাণ যে যত রকমের সতর্কতা, সুরক্ষা, এগুলো যেন বজায় থাকে। সুতরাং সেটি যদি হয়, তখন একটা ইন্টারাপশন হবে, তখন একটা সুরক্ষার একটি বিষয়টি আবার নতুন করে বিবেচনা করতে হবে। আরেকটি হচ্ছে, যেটি আমাদের চিফ মেডিকেল অফিসার যেটি বলেছেন যে 15,000 প্রতিদিন হয়ে যাবে, এর মানে একটি আশঙ্কা কিন্তু আসছে। এবং হয়ে গেলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লকডাউন হয়তো হবে, কিন্তু লকডাউনের চেহারাটা হয়তো ভিন্ন হবে। কারণ এখন তো আমরা সুরক্ষার উপায়গুলো কিছুটা হলেও জানি। আমরা এখন জানি যে লকডাউন হলে এর অসুবিধাগুলো কী কী, লকডাউন কিভাবে হলে একটু কার্যকরভাবে আমরা কাজও করতে পারি, আবার সুরক্ষাটাও নিশ্চিত করতে পারি। এই বিষয়গুলোর সম্পর্কে যেহেতু আমাদের গত 2 বছরে অভিজ্ঞতা হয়েছে, লকডাউনের চেহারাটা হয়তো একটু ভিন্ন হতে পারে যদি কেসগুলো বাড়তে থাকে। আরেকটি বিষয় বলছি যে এই প্যান্ডেমিকের সাথে যে বিষয়টা বেশ জড়িত, যে এত বড় একটি দেশ হয়ে কানাডা কিন্তু নিজেরা ভ্যাকসিন প্রডিউস করতে পারেনি, একেবারেই মুখাপেক্ষী হয়েছে। এবং আমরা অনেকেই কিন্তু শঙ্কার মধ্যে ছিলাম যে পাবো কি পাবো না। ডাবল ডোজ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু পর্যাপ্ততা নেই সেইভাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু ডোজ নষ্টও হয়ে যাচ্ছে। এগুলো মাঝে মধ্যে হতে পারে। আপনার কি ধারণা? কারণ কিছু রাজনীতিবিদ, কিছু প্রার্থী সরকার দলীয় বলছেন যে আমরা আমাদের সাথে মডার্নার অমুকের সাথে সব ধরনের বোঝাপড়া হচ্ছে এবং আমরা সহজেই প্রডিউস করতে পারবো, কিন্তু প্রডিউস তো আসলে করতে পারেনি। সেটি একটি বিরাট ব্যর্থতা। যতই আমরা বলি যে এই সরকার খুব সুন্দরভাবে, সরকারও বলছে। তা আপনার কি মনে হয় যে আমরা এই স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, যেটি আমাদেরকে একটু নিরাপদ ভাবাবে? আমার কাছে মনে হয় প্রথম হচ্ছে, আপনি বলছেন যে প্রডিউস করবার ব্যাপারে আমাদের সরকারের ব্যর্থতা কিনা। আমার কাছে মনে হয় সরকার তো আসলে পরিকল্পনাই করেনি প্রডিউস করবার, সুতরাং ওইটাকে ব্যর্থতা হিসেবে নেওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে পরিকল্পনা ছিল না, এখন পরিকল্পনা হয়েছে। এখন যখন এই প্রথম দফায় যখন কি বলে অর্ডার দিয়েও যখন পাওয়া যাচ্ছিল না, তখন সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই যে অন্যের মুখাপেক্ষী না থেকে, অন্যের উপর নির্ভর না করে নিজেরা কেন না করি। সেটি একটি নিঃসন্দেহে ভালো, কারণ ভবিষ্যতে কী রকমের ভ্যারিয়েন্ট আসবে, কী রকমের ভ্যাকসিনের প্রয়োজন হবে, তখন আর কারো উপর নির্ভর করতে হবে না, কানাডা নিজেই হয়তো উৎপাদন করতে পারবে। সেই প্রক্রিয়াটি চলছে। এটি অবশ্য আমি এটিকে ভালো উদ্যোগী মনে করি। আর আরেকটি বিষয়, এই নির্বাচন দেওয়ার ক্ষেত্রে এটিও কিন্তু একটি কনসিডারেশন ছিল বলে আমার মনে হয়। কারণ শুরুতে কানাডা কিন্তু খুব স্ট্রাগল করছিল ভ্যাকসিন নিয়ে। শুরুতে যখন ক্যানাডিয়ানরা ভ্যাকসিন পাচ্ছিল না, অনেক উন্নয়নশীল দেশে কিন্তু তখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশেও, ভারতে তো দেওয়া হচ্ছে, বাংলাদেশেও দেওয়া হচ্ছে। তখন আমি এমনও বলতে শুনেছি বাংলাদেশি ক্যানাডিয়ান অনেক এনেছে যে আমরা বাংলাদেশে যাচ্ছি ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত সফলভাবে আবার খুব অল্প সময়ের ভিতরে পুরো ঘটনাটাকে কিন্তু ঘুরিয়ে এনে এখন কানাডা কিন্তু ওয়ান অফ দি সাকসেসফুল কেস ইন প্রোভাইডিং ভ্যাকসিনেশন, এবং খুব সিস্টেমেটিক করেছে। সুতরাং এই দিক থেকেও আবার এই সরকারকে বলেন বা সিস্টেমকে বলেন, আমরা নিঃসন্দেহে তাদেরকে ক্রেডিট দিতে পারি। কিন্তু কানাডা ইজ এ কান্ট্রি অফ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস এবং স্বাস্থ্যসেবা। সেই স্বাস্থ্যসেবা অনুযায়ী সবার প্রত্যাশা ছিল যে কানাডা নিশ্চয়ই এটা করতে পারবে। তখন হয়তোবা তাদের মাথায় যদি বলেন যে কিন্তু এই সিস্টেমের চেইনটা যে নষ্ট হবে, এটা তারা ফোর্সি করতে পারেনি। তারা তো অর্ডার দিয়েছিল, অ্যাডভান্স টাকাও দেওয়া হয়েছিল। হ্যাঁ, হাতও নেই। আশা করি যে আমরা এই সুরক্ষাটা তা পরে পাবো। এই জাতীয় নির্বাচনের নানা চমক, নানা ঘটনা এবং সব কিছুর মধ্যে আমাদের কমিউনিটিতে বেশ কয়েকজন নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং 2-1 প্রার্থীর সঙ্গে আমাদের কথাও হয়েছে। বেশ হয়তো অসোয়া থেকে একজন দাঁড়াচ্ছেন, বিল ব্লেয়ারের সাউথ ইস্ট রাইট থেকে দাঁড়াচ্ছেন আমাদের মোহসেন ভুঁইয়া, এবং আরও বেশ কয়েকজন, যেটা একটু আগে সালমা জাহিদও আমাদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে এশিয়ান কমিউনিটিতে যেমন সংখ্যা বাড়ছে বা মাল্টিকালচারাল দেশে যে ধরনের উদ্যোগ নেওয়া হয় যে সবাইকে সম্পৃক্ত করা, কতটুকু সম্পৃক্ত আমাদের কমিউনিটির
প্রতিনিধিরা যারা মনোনয়ন পেয়েছেন, আপনি বলুন। আমি প্রথমে আপনাকে যে ধন্যবাদ জানিয়েছিলাম নন্দন টেলিভিশনকে, যে এই যে রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করে একে উপজীব্য করে যে অনুষ্ঠান হচ্ছে, নির্বাচনকে নিয়ে হচ্ছে যদিও, কিন্তু আমি আশা করব যে এর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও এই আমাদের কমিউনিটির বা সার্বিকভাবে রাজনীতি নিয়ে একটি অনুষ্ঠান হওয়া প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে আপনি বলছেন যে আমাদের যারা দাঁড়িয়েছেন তারা রাজনৈতিকভাবে কতটা সম্পৃক্ত। আনফর্চুনেটলি আমি আপনাকে আমরা আরও হয়তো আলোচনা করব, একটি বিষয় বলি। আমি একটি প্রতিষ্ঠান, নন ফর প্রফিট একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, পেস, প্রগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। আমরা সেখান থেকে 2015 সালে ফেডারেল ইলেকশনের আগে বাংলাদেশি কমিউনিটির ভেতরে ভোটিং বিহেভিয়ারটা কেমন, তাদের পলিটিক্যাল প্রসেসে তাদের এনগেজমেন্টটা কেমন, এটি দেখবার চেষ্টা করেছিলাম। একটা র্যাপিড সার্ভে করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশি কেনেডিয়ানরা 62% তারা দে আর নট অ্যাট অল পলিটিক্যালি এনগেজড, অর্থাৎ রাজনীতির সাথে কোনোভাবেই তারা কোনো খোঁজ খবরই রাখেন না। 13% আমরা দেখেছিলাম তারা গত 10 বছরে, অর্থাৎ দুটো নির্বাচন তো নিঃসন্দেহে, তারা দুটো নির্বাচনে ভোটই দেননি। তারা কিন্তু সিটিজেন, তারা কিন্তু এলিজিবল ভোটার, কিন্তু তারা গত 10 বছরে প্রার্থীরাই ভোট দেন না, সিটিজেন যারা আছেন তারা ভোট দেননি, ভোটিং কেন্দ্রে যাননি, ভোট দেন নাই, নির্বাচন নিয়ে তাদের কোনো অনীহা। এবং 62% মানুষকে আমরা দেখেছি যে তারা বলছেন যে তারা কখনো তাদের জীবদ্দশায় কোনো পলিটিক্যাল পার্টির অফিসে এমপিপি বা কাউন্সিলর কোনো একটি বিষয় নিয়ে সেখানে যাননি। তারা জানেন না যে সিস্টেম কিভাবে কাজ করে। কোনো একটি অভিযোগ থাকলে এই অভিযোগ হোক বা কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে হলে যে আপনি এমপির কাছে বা আপনার প্রভিন্সিয়াল এমপির কাছে যেতে পারেন কিংবা কাউন্সিলরের কাছে যেতে পারেন, তার যে একটি অফিস আছে কমিউনিটিতে, সেখানে কিছু লোকজন আছে সেবা দেওয়ার জন্য, তারা কখনো মানে বাংলাদেশিদের কথা বলছে, বাংলাদেশি কেনেডিয়ানরা, তারা কখনো যাননি। সুতরাং তখন আমাদের মনে হয়েছে যে পলিটিক্যালি আমরা কিন্তু খুব একটা এনগেজ না। এটির নানান কারণ আছে। আবার আপনি যদি বলেন, আমি বলছি কেনেডিয়ান পলিটিক্সে তারা দে আর নট এনগেজড। আবার ইনফর্মাল ডিসকাশনে আপনি দেখবেন যে আমরা কিন্তু বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমরা কিন্তু খুব সরব। এর একটি কারণ হচ্ছে আমরা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, এবং আমি এটা সবসময় বলি যে একটি কথা আছে ইংরেজিতে, দেন অ্যান্ড দেয়ার, নাও অ্যান্ড হেয়ার। আমি এই মুহূর্তে এখানে আছি, নাও আই অ্যাম ইন ক্যানাডা, কিন্তু আমি সবসময় আপনি দেখবেন যে কোনো আলোচনায় দেন অ্যান্ড দেয়ার নিয়ে আমি ব্যস্ত। আমি ওই সময় ওই জায়গায় কি করেছি। এই সাম্প্রতিক সময়ে একজন রাজনীতির সঙ্গে এখানে যুক্ত আছেন আমাদের বাংলাদেশি কেনেডিয়ান, তিনি চেষ্টা করছেন নমিনেশন পাওয়ারও হয়তো চেষ্টা করছেন। তিনি আমাকে ফোন করেছিলেন, কথা হচ্ছিল আমার সঙ্গে, এবং তিনি যে রাজনীতির ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ আছে, কেনেডিয়ান রাজনীতি নিয়ে তিনি রাজনীতি করতে চান, সম্ভব হলে ইলেকশন করতে চান। তিনি আমার সঙ্গে কথা বলার 10 মিনিট আমরা কথা বলেছি। 9 মিনিট তিনি বলেছেন বাংলাদেশে তিনি কি করেছেন, কিন্তু তিনি নির্বাচন করবেন কিন্তু ক্যানাডায়, কিন্তু তিনি মূলধারার সাথে মোটেই সম্পৃক্ত নন। তিনি কথা বলছেন বাংলাদেশে তিনি কি করেছেন। তখন আমার মনে হচ্ছে ওই যে আবার একই কথা, যে অন্যভাবে অনেকে বলে যে আমরা ক্যানাডায় আসি কিন্তু পৌঁছাই না। ক্যানাডায় আমরা আসি কিন্তু পৌঁছে যে ক্যানাডার যে সংস্কৃতির সঙ্গে, রাজনৈতিক কৃষ্টির সঙ্গে যদি পরিচিত হব, সেটি আমরা করি না। তো তখন আমার মনে হলো যে যিনি প্রার্থী হতে চান বা যিনি রাজনীতির সঙ্গে আছেন, তাকে এটি বুঝতে হবে যে তাকে কমিউনিটিতে ইন্ট্রোডিউস করতে হলে বাংলাদেশে কি করেছেন বা অন্য দেশে কি করেছেন সেটি ঠিক আছে, এটি এক ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালো, কিন্তু এখানে আপনি কি করছেন এটিকে হাইলাইট করতে হবে, যেটি তিনি করেননি। এটি করেননি কারণ হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে আপনি যেটি বলেছেন সম্পৃক্ততা আমাদের কম। তো তাহলে তো আমাদের মানে কমিউনিটির জন্য এটা খুব দুর্ভাগ্যজনক সংবাদ, এবং আমরা অনেক সুযোগ হারাচ্ছি। নিঃসন্দেহে আমরা সুযোগ হারাচ্ছি। এমনকি আমি কিছু রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলেছি, মানে তাদের অফিসে কথা বলেছি, যে কারণ আপনারা জানেন এখানে স্থানীয় মানে যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেখানে কিন্তু আবার রাইডিংয়ের কমিটি থাকে। আমরা যেই এলাকায় আছি সেখানে একটি লিবারেলের কমিটি আছে, কনজারভেটিভের কমিটি আছে, এনডিপির কমিটি আছে। ওই কমিটিতে কিছু লোকজনকে তারা কমিটি থেকে নেন। তো আমার কাছে একসময় মনে হয়েছে যে যারা এই কমিটিতে 2-1 জন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যে কমিউনিটিতে তাদের চেয়ে অনেক কোয়ালিফাইড মানুষ আছেন, তো তাদেরকে কেন নিচ্ছে না?
তখন আমি জিজ্ঞেস করেছি যে আমাদের জানা মতে আমরা দেখি আরও অনেক কোয়ালিফাইড মানুষজন আছেন, তাদেরকে আপনারা সম্পৃক্ত করেন কিনা। তখন বলে এটাই তো আমাদের সমস্যা যে কোয়ালিফাইড মানুষজন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না, আমরা তো চাই। সুতরাং এটি কিন্তু দুই পক্ষেরই একটি সমস্যা যে ওনারা পাচ্ছেন না, আমরা আবার দূর থেকে মনে করি যে ওনারা নিচ্ছেন না। বিষয়টি আপনি যেহেতু একটা জনমত যাচাই করেছেন, জরিপ করেছেন, আপনার কি মত, কিভাবে এই রকম একটা সমস্যা সংকুল অবস্থা থেকে কমিউনিটি এগিয়ে যেতে পারে এবং সুযোগটা সদ্ব্যবহার করতে পারে? যেমন আমি বলি যে আমি যে প্রতিষ্ঠানের কথা বলেছি পেইস, আমাদের কমিউনিটিতে অনেক রকমের ইস্যু আছে, সেখানে আমরা আরেকটি টাইম টু টক বলে একটি প্রতিষ্ঠান, তাদেরকে নিয়ে, সেখানে ইয়াং ছেলেমেয়েরা কাজ করে, তাদেরকে নিয়ে আমরা গত ইলেকশনের আগে আমাদের এই রাইডিংয়ের স্কারবোরো সাউথ ওয়েস্ট এবং ইস্ট ইয়র্কের সমস্ত ক্যান্ডিডেট সব দলের তাদেরকে এক জায়গায় জড়ো করেছিলাম। সেটি আগে ছিল, প্যান্ডেমিকের আগে ছিল বলে আমরা ফিজিক্যালি তাদেরকে ডেকেছিলাম। সবাই এসেছিলেন, ইনক্লুডিং আপনি যাদের কথা বলছেন আমাদের এই রাইডিংয়ের বিল ব্লেয়ার সহ, যিনি এই সময় মন্ত্রী, সবাই এসেছিলেন। মূলত অনুষ্ঠানটি ছিল রাজনৈতিক সচেতনতা তৈরি করা এবং যারা ক্যান্ডিডেট তাদেরকে অ্যাকাউন্টেবল করা। আমাদের কমিউনিটির অনেক রকমের সমস্যা আছে এবং আমরা এটি মোটামুটি ভালোই প্রচারও করেছিলাম। কিন্তু আমি দুঃখজনকভাবে হলেও আমরা দেখেছি যে আমরা যারা সরাসরি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, বাংলাদেশি কানাডিয়ান, কেবলমাত্র আমরা সেখানে ছিলাম। বাইরে থেকে একজন বাংলাদেশি, তাও তিনি সাংবাদিকতার কারণেই, শওকত আলী সাগর, সাংবাদিকতার কারণেই তিনি সেখানে ছিলেন। আর সব কিন্তু নন বাংলাদেশি কানাডিয়ান, মানে অন্যান্য কমিউনিটির। তো আমাদের একটা অবজারভেশন হচ্ছে যে আমরা তো এই অনুষ্ঠানটি করেছি, টার্গেট করেছিলাম যে আমাদের কানাডিয়ান বাংলাদেশিরা তারা আসবেন, তারা যারা ক্যান্ডিডেট তাদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে জবাবদিহিতার মুখে দাঁড় করাবেন, তাদের সমস্যাগুলো বলবেন। তখন বাধ্য হয়ে আমাদেরকেই আমাদের সমস্যাগুলো বলতে হয়েছে যে প্রতিষ্ঠান থেকে। তো তখন আমাদের মনে হয়েছে যে আমরা তো চেষ্টা করছি, কিন্তু মানুষের ভেতরে আগ্রহ তৈরি করা যাচ্ছে না। এটির একটি কারণ হলো যে প্রতিষ্ঠানগুলো, আমাদের মতন আরও যারা নন ফর প্রফিট আছেন, ইভেন কমিউনিটিতে যারা ব্যবসায়ীরা আছেন, তাদেরও উচিত কিন্তু এই যে পলিটিক্যাল এনগেজমেন্টটা কি করে বাড়াতে পারি এবং বাড়ানোর জন্য যে সমস্ত অনুষ্ঠান, যেমন ধরেন আপনারা আজকে নন্দন টেলিভিশনে এই অনুষ্ঠান করছে, এই রকমের অনুষ্ঠানকে স্পন্সর করা, আমি বলবো যে স্পন্সর করা, যদি ব্যবসায়ীদের কথা বলি বা অন্যান্য প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে আমরা যখনই ডেফিনেটলি নন্দন টেলিভিশন আছে, তার সঙ্গে যদি আরও দুটো প্রতিষ্ঠান, দুটো অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন বা নন ফর প্রফিট বলেন, তারা যদি যুক্ত হয়, নিঃসন্দেহে আমরা আরও মানুষকে সম্পৃক্ত করবার চেষ্টা করব। এই কনসার্টেড এফার্টটা আমাদের দেয়া প্রয়োজন, এটা খুব জরুরি। এবং আমার আরও একটি প্রশ্ন আছে যে এই যে প্রার্থীরা দুম করে দাঁড়িয়ে গেলেন বা মনোনয়ন পেলেন, তার আগে কি তারা কমিউনিটির কাউকে জানিয়েছেন বা কারোর সঙ্গে আলাপ করেছেন, পরামর্শ এগুলোর প্রয়োজন আছে না? আপনি আরেকটি ভালো বিষয় তুলেছেন, সেটি হচ্ছে দেখেন পলিটিক্সে আমাদের দু রকমের কনসেপ্ট, একটা হচ্ছে সিজনাল পলিটিশিয়ান, আর একটা হচ্ছে সিজনড পলিটিশিয়ান। আনফর্চুনেটলি আমাদের কমিউনিটিতে এখনও আমরা সিজনাল পলিটিশিয়ানদেরকে দেখতে পাই। এই সময় এইভাবে মনে হচ্ছে আচ্ছা ইলেকশন করে দেখি একটু কেমন হয়। আর সিজন পলিটিক্স হচ্ছে এটা পুরো প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে যেতে হবে এবং তাকে এস্টাবলিশ করতে হবে আমি কিন্তু আজকের জন্য আসিনি, আমি আজকেও আছি, গতকালকেও ছিলাম, আগামীতেও থাকবো, আমি কিন্তু এই প্রক্রিয়ার পার্ট, আমি কমিউনিটিকে তুলে ধরতে চাই এবং কমিউনিটি যাতে ভরসাটা পায়। নিঃসন্দেহে এই জায়গাটি মিসিং আছে আমাদের। এটি হচ্ছে আমাদের সার্ভেরও ওখানেও আমরা এটি দেখেছি যে সুতরাং আমাদের সিজনাল পলিটিশিয়ান প্রয়োজন নেই, আমাদের দরকার সিজন পলিটিক্স। আজকে ইলেকশন করলাম, তারপরে আমি আবার নেই, অথবা আজকে এই দলে করলাম, কালকে আমি দল বদলে অন্য দলে যাবার চেষ্টা করলাম, এতে করে আমাদের কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় এবং কনসিস্টেন্সিও থাকে না। আমরা প্রভিন্সিয়ালি অবশ্য ডলি বেগমকে পেয়েছি, একজনই আমাদের সবেধন নীলমণি। আশা করি যে পরবর্তী প্রজন্ম, আশা ঠিক না, আমি আপনার কাছে জানতে চাই যে পরবর্তী প্রজন্ম রাজনীতিতে আসার ইচ্ছা বা আগ্রহটা আসলে কিভাবে তৈরি হবে? আমাদের এই প্রজন্ম যদি একটু ধোঁয়াশার মধ্যে সব কিছু রাখেন, তাহলে কি সেটা সম্ভব? একটা হচ্ছে প্রথম আমি বলবো যে আমাদের এই প্রজন্মের একটি ব্যর্থতা, আমি কানাডিয়ান বাংলাদেশি ইয়াং জেনারেশনদের কথা বলছি। দেখেন আমরা আমাদের চিন্তাগুলো ওদের উপর চাপিয়ে দিতে চাই। আমি একটি ঘটনা বলি আপনাকে, গল্প বললে হয়তো সুবিধা হবে। আমাদের একজন বন্ধু, হাজব্যান্ড ওয়াইফ এবং তার দুটো বাচ্চা অ্যাডাল্ট, তো অন্য এক বন্ধু
তিনি একটি দলের 4টি ফর্ম দিয়ে তাকে বলছেন তোমাদের তো বাসায় 4 জন তোমরা, সো তোমরা এই 4 জন ফর্ম ফিল আপ করে আমাদের মেম্বার হয়ে যাও। বন্ধু বললো আচ্ছা ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফ ফর্ম ফিল আপ করেছে, বাচ্চাদেরকে বলেছে এই ফর্মটি ফিল আপ করে দাও। ওরা বলে কিসের ফর্ম এটি? বললো যে এই যে একটি দলে আমরা হব। বলে না আমি তো এইভাবে ফর্ম ফিল আপ করবো না, আমাকে দিয়ে দিলেই আমি ফর্ম ফিল আপ করবো। আমাকে তো বুঝতে হবে যে আমি কি করে তুমি জানলা, বাবা আমাকেই বলছে, কি করে বুঝলে যে আমি এই দল করতে চাই? তো তারা একটু অপ্রস্তুত হলেন। এর মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনকে বুঝতে পারছি না যে ফর্ম দিয়ে দিলেই ওনারা ফিল আপ করে দেবে আর মেম্বার হয়ে গেলাম, এবং যিনি দিয়েছেন তিনিও কিন্তু এই চিন্তা করে দিয়েছেন, ধরে নিয়েছেন যে ওই বাসায় 4 জন আছে, আপনারা 4 জন আমাদের দলে মেম্বার হয়ে যান। এটি একটি গল্প। আমি আমার ব্যক্তিগত গল্প বলি। গত মেয়র ইলেকশনে, সিটি কাউন্সিলর যখন ইলেকশন হয়, আমার ছেলে তখন বাইরে, ও প্রথম ভোটার হয়েছে, ও তখন দেশের বাইরে ডেনমার্কে ছিল, ও ডেনমার্ক থেকে ফিরে এসছে রাতে, সকালে ভোট হবে। তা আমি ওকে সকালে বললাম যে ভোট দিতে যাব, আমার সামনে স্কুল, চলো ভোটটা দিয়ে আসি। বললো যে না আমি ভোট দিব না বাবা। বললাম কেন? বলে আমি তো কালকেই মাত্র আসছি, সো আই ডোন্ট নো যে কারা কারা ক্যান্ডিডেট আছে এবং কাকে ভোট দিতে হবে। আমি বললাম আমি তো দেখেছি যে চলো আমি জানি। বলে তুমি জানলে তো হবে না, আমাকে তো জানতে হবে কারা দাঁড়িয়েছে। তা বললাম ঠিক আছে, এখনও তো আমাদের বেশ কিছু সময় আছে, তুমি বেশ কয়েক ঘন্টা আছে, তুমি দেখো। বলে এত ক্যান্ডিডেটকে এই অল্প সময়ে রিসার্চ করা যাবে না। তখন আমি বললাম ঠিক আছে, তুমি কাউন্সিলরের না করো, তুমি শুধু মেয়রটা দেখো। বলো আচ্ছা ঠিক আছে। সে ঘন্টা 2-1 ধরে সে মেয়র কারা দাঁড়িয়েছে, তাদের প্রোফাইল বলেন, তাদের হিস্ট্রি বলেন, সে এগুলো দেখলো। দেখার পর বললো হ্যাঁ আমি এবার যেতে পারি, তবে আমি শুধু মেয়র ইলেকশনের ভোটটাই দেব। তা আমি আর সাহস করেও জিজ্ঞেস করিনি যে এত রিসার্চ করে কাকে পেলা তুমি, আমাকেও বলেনি, আমিও জিজ্ঞেস করিনি, সে দিয়েছে। সুতরাং এই যে অথচ আমাদের জেনারেশন হলে কি করতাম? আমি হয়তো আপনাকে বলতাম আসমাপা আমি দেখেছি ওই XYZ উনি কিন্তু ভালো, ওনাকে ভোট দিয়েন। হ্যাঁ, এটি আমাদের বুঝতে হবে যে পরবর্তী যে আচ্ছা, আপনি যখন এই কথাটাই বলছেন, আমি একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে বলতে পারি না, কিন্তু আমি দেখছি কোনো কোনো জায়গায় এই জিনিসটা হচ্ছে যে অমুককে ভোট দিয়ে জয়যুক্ত করুন, বা সোশ্যাল মিডিয়াও দেখছি। এটি কি আমরা পারি? আমি বলি যে এই গত সপ্তাহে আমার যে টেলিভিশন চ্যানেল, সেখানে আমরা যারা নির্বাচন করছেন তাদেরকে ডেকেছিলাম, যারা এর আগে নির্বাচন করেছেন তারাও এসেছিলেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। এই পুরো বিষয়টি নিয়ে 3 রকমের কমিউনিটির ভিতরে বা আমাদের বাংলাদেশি ক্যানেডিয়ানদের ভিতরে 3 রকমের মানে স্কুল অফ থট যদি বলি, 3 রকমের চিন্তা আছে। একটি গ্রুপ বলছে বাংলাদেশি ক্যানেডিয়ান হলেই ভোট দেবেন। তাদের যুক্তি হচ্ছে যে আমরা তো এমনিতেই পিছিয়ে, আমরা যদি আবার দেখি এই বাংলাদেশি যে ক্যানেডিয়ান যিনি দাঁড়িয়েছেন বা যিনি সুযোগ পেয়েছেন তার কি যোগ্যতা আছে, তার যোগ্যতা আছে কিনা, এখন এটি দেখবার সময় নেই। আগে আমরা কিছু 2-1 জনকে পাঠানোর পরে আমরা তারপর থেকে আমরা খুব সচেতন হয়ে যাব যে কাকে ভোট দিচ্ছি। আপাতত এটি দেখার দরকার। এটি একটি স্কুল অফ থটের তাদের কথা। আরেকটি গ্রুপ বলছেন না, আমরা তো যে কাউকে দাঁড়িয়ে গেলেই ভোট দেব না, আমরা বাংলাদেশি ক্যানেডিয়ান প্রার্থীকে জানতে হবে উনি কে, তার কাজ কি আমাকে দেখতে হবে, তাকে ভোট দিলে কি হবে। এটি একটি গ্রুপ বলছে। আরেকটি গ্রুপ বলছে যে ঠিক আছে, তারা মধ্যবর্তী গ্রুপ, তারা বলছে যে আচ্ছা মিনিমাম আমরা যদি দেখি যে মিনিমাম এলিজিবিলিটি আছে, কোয়ালিফিকেশন আছে, যে তাহলে একটু মানবিক দিক থেকে। সুতরাং এই 3 রকমের আলোচনা কিন্তু কমিউনিটিতে আছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এগিয়ে নিয়ে মানে আমাদের কমিউনিটিকে শক্তিশালী করবার জন্যে, এরকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্যে নিঃসন্দেহে বাংলাদেশি ক্যানেডিয়ানদেরকে যে দলেরই হোক ভোট দেওয়া উচিত। তবে তার মিনিমাম যেই রিকোয়ারমেন্ট, মিনিমাম হচ্ছে যে, কারণ আমি যেটি বলেছি একটু আগে, আমি আপনাকে বলতে পারি আমরা একই জেনারেশনের মানুষ, কিন্তু আমি পরবর্তী জেনারেশনকে কিন্তু কোনোভাবেই আমরা কনভিন্স করতে পারবো না যে XY, ওরা জিজ্ঞেস করবে ওয়াই, এবং তারা কিন্তু আমরা মানে বাংলাদেশি ক্যানেডিয়ান হিসেবে তারা দেখবে না ওইভাবে। কারণ হচ্ছে আমাদের জেনারেশন, আমরা সবসময় মাথায় আছে যে বাংলাদেশি ক্যানেডিয়ান, ওদের কাছে কিন্তু গ্র্যাজুয়ালি হয়ে যাবে ক্যানেডিয়ান। ইট ডাজন্ট ম্যাটার যে উনি কোন কমিউনিটির। হ্যাঁ, ওনার কাছে হচ্ছে যে মিনিমাম আমাদের একটা মানে কোয়ালিটি থাকতে হবে পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য বা জনপ্রতিনিধি হওয়ার জন্য। চমৎকার আপনার বিশ্লেষণ, এবং আপনার মতো আমিও প্রত্যাশা করছি এবং আমাদের সমস্ত কমিউনিটি প্রত্যাশা করছে
যে আমাদের মানে যে প্রার্থী যারা দাঁড়িয়েছেন আমাদের হয়ে কাজ করবেন বলে আমরা আশা করছি তিনি জয়যুক্ত হন, এবং আশা করি তার সেই প্রস্তুতিতে আছে, এবং প্রস্তুতি না থাকলে পরবর্তীতে কি করা যায় পরবর্তী নির্বাচনে তার এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে অন্যকে যাতে অনুপ্রাণিত করতে পারেন সেটাও আমরা আশা করতে পারি। আপনি যখন অনুপ্রেরণার কথা বলেছেন, আমাদের কমিউনিটির আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের সামনে কোনো মডেল নেই। আমি যদি আজকে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যদি কানাডায় বাংলাদেশি কেনেডিয়ান একজন রাজনীতিবিদের নাম বলেন, আমি জানি আপনি কিন্তু হাতরে বেড়াবেন যে কার নাম বলবো, কে আছে, হ্যাঁ, যাকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি, অথবা যিনি কমিউনিটিতে কাজ করছেন। আমি যেটাকে বলেছি যে সিজন পলিটিশিয়ান আইকন হিসেবে আসতে নাই, আমাদের আনফরচুনেটলি আমাদের নেই। এখন বলতে পারেন আপনি যে ডলি বেগম ধরেন, ডলি বেগম নির্বাচনের পরে, ডলি বেগমও কিন্তু নির্বাচনের আগে কিন্তু আইকন ছিল না, সেটি একটি প্রেক্ষাপটের ভিত্তিতে নির্বাচিত হওয়ার পরে আমরা এখন বলতে পারি আমাদের একজন আছেন। হ্যাঁ, এখন ডলি বেগমকেও যদি আমি নাম ধরেই বলছি যে তাকেও যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন, মানে আমরা যখন একজন হয়ে যাই আমরা তো একটা স্ট্যান্ডার্ড ধরে ফেলি। হ্যাঁ, আপনি যদি ধরুন এরিন ওটুলের কথা আমরা বলি যে অপরিচিত, ছোট হিসাবে প্রভিন্সিয়াল হলেও আমরা কিন্তু ডলি আমাদের কাছে অপরিচিতই ছিল, সেটাই আমি বলছি। কিন্তু একজন রাজনীতিবিদের তো সম্পৃক্ততা অনেক আগে থেকে থাকতে হয় এবং আমরা তাকে জানি না। আপনি যেটি বলছেন যে অপরিচিত ছিল আমাদের কাছে, কমিউনিটির কাছে, কিন্তু ও কিন্তু এই সিস্টেমে কাজ করেছে, ভলান্টারি কাজ। সেই সাথে তো আপনার কমিউনিটিকে জানাতে হবে যে আমি কাজ করছি। নিঃসন্দেহে যদি আপনি কমিউনিটিকে নির্ভর করে নির্বাচন করতে চান, না, কোনো কমিউনিটিকেই নির্ভর করতে চায় না, কিন্তু কমিউনিটির একটা প্রত্যাশা থাকে এবং তারা যেহেতু আমাদেরই লোক, কথাটা সেটাই। এবং আমি মনে করি যে এরকম পরিস্থিতিতে তৈরি হবে, ভোটের অপচয় হবে না, কোনো প্রার্থী যেন তার ভোটটা শুধু অর্থেই। এবং আমার মাঝে মাঝে মনে হয় বাজারে অনেকে বলেও বেড়াচ্ছে যে নির্বাচিত হবার কোনো প্রত্যাশা কারণে আমি যে নমিনেশনটা পেয়েছি এটাই যথেষ্ট। এটা আপনি কিভাবে বিশ্লেষণ? এটাকে আমি দুইভাবে কথাটা বলতে চাই। একটি হচ্ছে যে ধরেন নির্বাচনে দাঁড়ানো মানে হচ্ছে, যদি আমরা বলি যে আমরা রাজনৈতিক ওই যে পলিটিক্যাল এনগেজমেন্ট যদি বলি, যে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। যেমন আমাদের অনেকেই যারা প্রার্থী আছেন অনেকেই বলছেন যে আপনি ভোট দিতে আসুন, আপনি কোন দলকে দিবেন সেটি বিষয় না, মানে একজন বাংলাদেশি কেনেডিয়ান হিসাবে রাজনীতিতে আপনি আপনার ইন্টারেস্টটা দেখান, রাজনীতিতে আপনি একটু সম্পৃক্ত হন, আপনি বুঝুন যে রাজনীতি কী। বুঝলে বলা যায় না যে আমি হয়তো দাঁড়িয়েছি, আমি হচ্ছি না, কিন্তু আমার কারণে 10 জন বাংলাদেশি কেনেডিয়ান যদি রাজনীতিতে উৎসাহ দেখায়, পরবর্তীতে রাজনীতিতে আসে, তার হয়তো সম্ভাবনা আছে। আমি হয়তো শুধুমাত্র উৎসাহ দিতে পেরেছি, ওই প্রেক্ষাপটে তারা বলেন যে যে দলকেই দেন। কারণ আমি বলেছি এর আগে আমাদের যে সার্ভের কথা আমি বলছি, সেখানে আমরা দেখেছিলাম 24% মানুষ গত একটা নির্বাচনে তারা যায়নি, ভোট দিতেই যায়নি তারা, এবং 13% বলেছে গত 10 বছরে, মানে 2টা বা 3টা নির্বাচনে তারা নির্বাচনেই যায়নি। এবং আরেকটি তো হচ্ছে গ্লোবাল ন্যাশনাল সার্ভে, এটা যে ইয়াংরা কিন্তু কম ভোট দিতে যায় আনফর্চুনেটলি। সুতরাং তাদেরকেও বের করে নিয়ে আসা আমি দেখেছি, এবারও দেখছি ইয়াং জেনারেশন কিন্তু গ্রিন পার্টি, যেহেতু পরিবেশ নিয়ে কিন্তু এই জেনারেশন খুব কাজ করে, কিন্তু গ্রিন পার্টি যেহেতু সেভাবে নিজেদেরকে তুলতে পারছে না, কিন্তু ইয়াঙ্গার জেনারেশনের কিন্তু খুব আগ্রহ আছে। ইয়াং জেনারেশন শুধু গ্রিন পার্টি না, ইয়াং জেনারেশন বেসিক্যালি গ্রিন পার্টি এবং এনডিপি দুটোতেই তাদের একটি আছে। কারণ হচ্ছে আপনি যদি এই সময় দেখেন, আমি সাধারণভাবে চিন্তা করেছি যে গণমাধ্যম দেখে এবং নেতারা যে কথা বলছেন, যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে যদি আপনি দেখেন যে বড় দুটো দল মোটামুটি একই রকম কথা বলতে, একই রকম জিনিস বলছে, অ্যাপ্রোচটা ডিফারেন্ট। তারা বলছে আমরা 10 বছরে এটা করব, কেউ বলছে আমি এই খরচটা 5 বছরে করব, কিন্তু করব একই কাজ করব। আপনি যদি গ্রিন পার্টি এবং এনডিপিকে দেখেন, যেমন এনডিপি ধরেন, তারা আজকে তাদের নেতা জগমিত সিং আজকেও বলেছেন যে আমি ন্যাশনাল ডেন্টাল কেয়ারের কথা বলছি, যে সবার জন্য ডেন্টাল কেয়ার ফ্রির একটি ব্যবস্থা আছে, যে 19,000 টাকা নিচে যাদের ইনকাম, ওহিপের ভেতর যদি এটি নেই। তারা অ্যাফোর্ডেবল হাউজিংয়ের কথা বলছে, যে আমরা সবাইকে অ্যাফোর্ডেবল কারণ হচ্ছে G7 যে কান্ট্রিজগুলো আছে, কানাডা যার মেম্বার, সেই G7 কান্ট্রিজের ভিতরে কানাডার অবস্থা কিন্তু একটু নিচের দিকেই অ্যাফোর্ডেবল হাউজিংয়ের বিবেচনায়। তারা বলছেন আমরা
গ্রিন হাউস ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের গ্রিন পার্টি কিন্তু খুব সোচ্চার তাদের, এবং এনডিপিও সোচ্চার। এবং আপনি খেয়াল করেছেন গ্রিন পার্টিকে কিন্তু প্রথমে এই যে ফ্রেঞ্চ ডিবেটে ডাকা হয়নি, কারণ তাদেরকে আন্ডার এস্টিমেট করা হয়, এবং এটার কারণ হচ্ছে তারা সিট দেখে যদি আমরা বিবেচনা করি। কিন্তু ইয়াংরা হচ্ছে, তারা তো আমরা অনেকে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি, তারা হচ্ছে ডাইহার্ড, বা তারা বিষয়টাকে দেখেন সামনে। পুরো জাতীয় নির্বাচন নিয়ে বেশ ভালো বিশ্লেষণ আপনার কাছ থেকে পেলাম। আমরা আশা করি যে এরপরেও আমরা নির্বাচন শেষ বা তার শেষের দিকে আমরা আবার বসবো, তখন দেখব যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে 20 তারিখের পরে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করব নন্দন টেলিভিশন এই রকমের অনুষ্ঠান, নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক সম্পৃক্তি কিভাবে আমরা বাড়াতে পারি আমাদের কমিউনিটির জন্য, এরকম অনুষ্ঠান আরও করে যাবে। আপনাকে কথা দিচ্ছি, কিন্তু সহযোগিতা প্রয়োজন। নিঃসন্দেহে। কথা বলছিলাম সাবেক জাতিসংঘ কর্মকর্তা এবং টেলিভিশন মেট্রো কানাডার কর্ণধার ইমামুল হকের সঙ্গে। আজ এ পর্যন্তই। আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, হয় কোনো প্রার্থীর সঙ্গে অথবা কোনো বিশ্লেষকের সঙ্গে আমরা আলোচনা করব কানাডার জাতীয় এই আসন্ন নির্বাচন নিয়ে। আপনারা চাইলে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন, যোগাযোগ করবেন নন্দন টেলিভিশনের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখুন।